আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা, ডাক্তার তাহের। সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ আমলে হত্যা, গুম ও নির্যাতনে ১,৮৫৫ মামলা, ১৫৮টির অভিযোগপত্র, আইনমন্ত্রী। সকালের মধ্যে যে সব এলাকায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। সর্বশেষ থাকছে চাচাতো ভাইদের ছুরিকাথায় যুবক নিহত, মা আহত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা, ডাক্তার তাহের। জামায়াতে ইসলামের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা সংসদে যারা জামায়াত সদস্যরা, আমরা তো কেউ রাজাকার আলবদর ছিলাম না। যদি আপনারা সেভাবে মুক্তিযোদ্ধার কথা বলেন, তবে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার ৩০ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ডাক্তার তাহের তার বক্তব্যে বলেন, আজকাল আমাদের খুব বেশি করে রাজাকার আলবদর বলার চেষ্টা করা হচ্ছে। এই যে আমরা এখানে জামায়াত সদস্যরা বসে আছি, আমরা তো কেউ রাজাকার ছিলাম না, আলবদরও ছিলাম না। যদি আপনারা সেভাবে মুক্তিযোদ্ধার কথা বলেন, তবে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। তিনি বলেন, আমাদের বাড়ি ছিল বর্ডারের কাছে এবং বাড়িটি বেশ বড় ছিল। যারা ইন্ডিয়াতে মাইগ্রেট করতে যেতেন, তারা প্রথমে আমাদের ওখানে এসে আশ্রয় নিতেন। আমরা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম। এছাড়া পাকিস্তানি সেনাবাহিনীর টহল দিচ্ছে কিনা তা আমরা পাহারা দিতাম। যখন সেনারা দূরে থাকত, তখন আমরা গাইড করে মানুষকে ইন্ডিয়া পার করে দিতাম। সুতরাং এই দাবি করার কারণ অন্য কোনো দলের নেই। সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারিক রহমান বলেছেন, দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বর্তমান জাতীয় সংসদকে কার্যকর রাখা অত্যন্ত জরুরি এবং কোনোভাবেই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি সরকার ও বিরোধী দলের সব সংসদ সদস্যকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, একটি স্থিতিশীল সংসদ ও সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি উল্লেখ করেন, বিপুল ঋণের বোঝা নিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে, তাই এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া সামনে এগোনো কঠিন। তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং সংসদে গঠনমূলক আলোচনা, বিতর্ক ও সমাধানমুখী পদক্ষেপ নিতে হবে। গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, তখনই দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। অতীতের রাজনৈতিক অস্থিরতা, যেমন দীর্ঘদিনের হরতাল, দেশের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও তিনি উল্লেখ করেন। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, একজন রাজনীতিবিদের জন্য জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া সহজ হলেও দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, তারা যেন জনপ্রিয়তার চেয়ে দেশের কল্যাণকে অগ্রাধিকার দেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী অধিবেশনগুলোতে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। পাশাপাশি তিনি সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে প্রস্তুত থাকার কথাও জানান। বক্তব্যের শেষে তিনি বলেন, দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চায়। তাই জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং সংসদের মর্যাদা ও কার্যকারিতা বজায় রাখতে হবে। আওয়ামী লীগ আমলে হত্যা, গুম ও নির্যাতনে ১৮৫৫টি মামলা, ১৫৮টির অভিযোগপত্র, আইনমন্ত্রী।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগে জুলাই অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ১,৮৫৫টি মামলা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার কুড়িগ্রাম ১ আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য দিয়েছেন আইনমন্ত্রী। এদিন ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। আসাদুজ্জামান বলেন, মামলাগুলোর মধ্যে হত্যা মামলা ৭৯৯টি আর অন্য ধারায় মামলা হয়েছে ১,০৫৬টি। মোট ১,৮৫৫টি মামলার মধ্যে ১৫৮টির তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৪৮টি এবং অন্য মামলা ১১০টি। বাকি ১,৬৯৭টি মামলার তদন্ত চলছে। আইনমন্ত্রীর ভাষ্য, বিপুল সংখ্যক মামলার তদন্ত জটিল ও সময় সাপেক্ষ হলেও দ্রুততম সময়ে প্রতিবেদন দিতে পুলিশ কাজ করছে। প্রতিটি মামলায় সাক্ষ্য প্রমাণ সংগ্রহ ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত চালানো হচ্ছে, যাতে বিচারের সময় কোনো আইনি দুর্বলতা না থাকে। আসামিদের জামিন বিষয়ে আইনমন্ত্রী বলেন, এটি পুরোপুরি আদালতের এখতিয়ারাধীন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপন করে সক্রিয়ভাবে জামিনের বিরোধিতা করছেন। যারা নিরীহ মানুষদের হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার বিষয়ে সরকার নিরলসভাবে কাজ করছে। পাবনা ৩ আসনের জামায়াতি ইসলামের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগারের আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা করার সময় এজাহারে আসামির দলীয় পরিচয় উল্লেখ থাকে না। সে কারণে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে তার সুনির্দিষ্ট সরকারি পরিসংখ্যান নেই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ১,৪২,৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গেল ৮ মার্চ রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এখনও পর্যন্ত ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও তথ্য দেন আসাদুজ্জামান। তিনি বলেন, যেসব হয়রানিমূলক মামলা এখনও প্রত্যাহার হয়নি সেগুলো প্রত্যাহারের কাজ চলছে। নওগাঁ ৩ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নে আইনমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ব্রিটিশ ও পাকিস্তান আমলের যেসব আইন বাংলাদেশের প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক বা অকার্যকর ছিল সেগুলো বাতিল করা হয়। কিছু আইনকে বাংলাদেশের আইনের অংশ নয় বলেও ঘোষণা করা হয়। পরে সময়ের চাহিদা অনুযায়ী কিছু আইন সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে। পাশাপাশি নতুন বাস্তবতায় করা হয়েছে নতুন আইন। এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের প্রশ্নে আইনমন্ত্রী বালাম বইয়ের সরবরাহ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরে ১,৩৫,০০০ বালাম বইয়ের কার্যাদেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে ১ লাখ সরবরাহ করা হয়, বাকি ৩৫,০০০ বকেয়া ছিল। ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে বালাম বইয়ের জন্য মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে কোনো কার্যাদেশ দেওয়া হয়নি এবং কোনো সংগ্রহ করা হয়নি। দেশে এখন ৬৬,৫৪৮টি বালাম বই মজুদ আছে। এছাড়া আরও ১০,০০০ বালাম বই মুদ্রণ করা হয়েছে বলেও আইনমন্ত্রী তথ্য দেন। সকালের মধ্যে যেসব এলাকায় ৮০ কিমি বেগে ঝড়ের সংখ্যা। দেশের ওপর দিয়ে গত কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে তীব্র কালবৈশাখী ঝড়। এ অবস্থায় শুক্রবার ১ মে সকালের মধ্যে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার ৩০ এপ্রিল রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হিউসারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে অপুর এক বার্তায় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে এই ঝড় বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসবে, ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার, যা কোনো কোনো স্থানে তার চেয়েও বেশি বেগে আঘাত হানতে পারে। কালবৈশাখীর এই তাণ্ডবের সঙ্গে যুক্ত হতে পারে প্রাণঘাতী বজ্রপাত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের সময় কালবৈশাখীর চিরাচরিত রূপ হিসেবে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আকাশ কালো করে আসা এই ঝড়ের সময় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।